নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয়, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। সত্যজিৎ রায়ের কাছে আমাকে বারে বারেই ফিরে যেতে হবে এই কারণেই, তিনি বেশ কিছু ছবি করেছেন যেখানে তিনি যুদ্ধ বিরোধী আওয়াজ তুলেছেন বলা যেতে পারে। যেমন গুপি গায়েন বাঘা বায়েন ছবি তো আছেই, হীরক রাজার দেশে ছবিতেও তিনি কি তখনই ভেবেছিলেন যে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে হীরক রানীর রাজত্বকাল থাকবে? জানি না, ভেবে থাকলেও বা থাকতে পারেন। কারণ আমার মতে সত্যজিৎ রায়ের মতো এরকম একজন বড় শিল্পী, আমি তাকে চলচ্চিত্রকার তো বলবোই, কিন্তু তিনি একজন বড় শিল্পী। তারা আসলে দ্রষ্টা, অনেক আগে থেকেই অনেক কিছু আঁচ করতে পারেন, বুঝতে পারেন। সেই জন্যেই তিনি এটা করে থাকলে আশ্চর্য হওয়ার কিছু নেই। এখন সত্যজিৎ রায় মহাভারত নিয়ে ছবি তৈরি করার কথা ভেবেছিলেন। 1957-58 সাল নাগাদ তিনি মহাভারত নিজস্ব চলচ্চিত্র নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিলেন। এই সময় তিনি চিত্রনাট্য লেখাও শুরু করেন 1959 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ। যে সময় তিনি বানাচ্ছেন আসলে অপুর সংসার এবং দেবী ছবি, কিন্তু তিনি এটাও মনে করতেন যে সম্পূর্ণ মহাভারতকে চলচ্চিত্রে রূপদান করা সম্ভব নয়। তাই শুধুমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধের যে 18 দিন, সেই 18 দিন নিয়ে তিনি প্রাথমিকভাবে ছবি তৈরি করার কথা ভাবেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে সেটাও সম্ভব নয়। তিনি সে কথা তার জীবনীকার অ্যান্ড্রু রবিনসনকে জানিয়েছিলেন, এবং মহাভারতে যে পাশা খেলার দৃশ্য আছে সেইটাকে নিয়ে, পাশা খেলার ঘটনা আছে সেটাকে নিয়ে পরে তিনি একটা ছবি করেন, তার নাম শতরঞ্জকে খেলাড়ি। যাই হোক, এই যে 1962 সালে যে ভারত চীন যুদ্ধ হয়, এই চলচ্চিত্র প্রকল্পের অন্তর্নিহিত বার্তাগুলিকে অত্যন্ত প্রত্যক্ষ নগ্নভাবে উন্মোচিত করল। সত্যজিৎ তো মহাভারত সংক্রান্ত ছবি করা স্থগিত করলেন, কিন্তু পরবর্তীকালে তার রাজনৈতিক রূপকধর্মী যে ছবি, যেমন গুপি গায়েন বাঘা বায়েন, হীরক রাজার দেশে, এগুলো আমরা দেখলাম। এখন গুপি গায়েন বাঘা বায়েনকে নিয়ে উপেন্দ্র কিশোর লিখেছিলেন, সত্যজিৎ রায়ের দাদু। সত্যজিৎ রায়ের হাতে পড়ে ফ্যান্টাসি ছবি গুপি গায়েন বাঘা বায়েন পরিণত হলো যুদ্ধের বিরুদ্ধে এক জোরালো শৈল্পিক বার্তা, যা তুলে ধরে যুদ্ধের ধ্বংসলীলা অর্থহীনতাকে। এই চলচ্চিত্রে রাজ্যে রাজ্যে পরম্পরে দ্বন্দ্ব অমঙ্গল, তোরা যুদ্ধ করে করবি কি তা বল গানটি যুদ্ধের বিরুদ্ধে একটি প্রত্যক্ষ বিবৃতি, যা আজও সমান প্রাসঙ্গিক। এই ছবিটিকে অবশ্যই বিশ্লেষণ করা যেতে পারে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে। 1960-এর দশকে কি ঘটে? ভিয়েতনাম যুদ্ধ ছিল বিশ্বজুড়ে আলোচনার প্রধান বিষয়, যার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে চিরচেনা সাম্রাজ্যবাদের এক নতুন প্রকাশ রূপ। কিন্তু সেই সঙ্গে খাদ্য আন্দোলন নিয়ে আলোচনা আসবে বই কি। স্বাধীনতার 1 দশক অতিক্রান্ত হওয়ার পর ভারতের সাধারণ মানুষ তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হয়। এ রাজ্যের প্রেক্ষাপটেও খাদ্য আন্দোলন একটি গভীর গুরুত্বপূর্ণ ঘটনা, যা সম্ভবত সত্যজিৎ রায়কেও গভীরভাবে প্রভাবিত করে থাকবে। গুপি গায়েন বাঘা বায়েন ছবিটির প্রাথমিক ধারণা এসেছিল খাদ্য আন্দোলনের প্রথম ঢেউ চলাকালীনই। আসলে ভিয়েতনাম যুদ্ধ এবং খাদ্য আন্দোলন পশ্চিমবঙ্গের দুটোই শুরু হয় মোটামুটি একই সময়ে 1959 সাল নাগাদ। বাঙালির মননে এই দুই ঘটনা প্রভাব তাই মিশ্র ও সম্মিলিত হতে বাধ্য। গুপি গায়েন বাঘা বায়েন ছবিতে তাই সম্ভবত দুটি ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে থাকবে। গুপি গায়েন বাঘা বায়েন ছবিতে দুর্ভিক্ষ বিষয়ক চলচ্চিত্র অগ্নি সংকেত, যেটি সত্যজিৎ রায় নির্মাণ করেন 1973 সালে, তার পেছনেও খাদ্য আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে, খাদ্য আন্দোলন একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল বলা যেতে পারে। এখন গুপি গায়েন বাঘা বায়েন বিষয়টা অস্পষ্ট হলেও সত্যজিতের মনোজগতে ভিয়েতনাম যুদ্ধের প্রভাব কিন্তু স্পষ্ট বোঝা গেল প্রতিদ্বন্দ্বী ছবিতে। এটা কোন সালে? 1970 সালে তিনি এই ছবিটি নির্মাণ করলেন। সত্যজিৎ যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস চলচ্চিত্রায়িত করছেন, সেটা ছিল স্বপ্ন দেখার সময়, 1970 সাল। ইন্টারভিউ বোর্ডে সিদ্ধার্থকে জিজ্ঞেস করা হয়, গত দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? সিদ্ধার্থের ভূমিকায় ধৃতিমানের উত্তর ছিল, দি ওয়ার ইন ভিয়েতনাম স্যার। তাকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় না যে মানুষের চাঁদে অবতরণ করাটা এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ঘটনা?
ঘাস ঝাঁকিয়ে সিদ্ধার্থ বলেন, আমার তো তা মনে হয় না। এইভাবেই যুদ্ধের প্রশ্নে এক সুদৃঢ় অবস্থান নেন সত্যজিৎ রায়। সোজাসুজি যুদ্ধবিরোধী নয়, বরং এক স্পর্ধিত অবজ্ঞার জয়গান গান তিনি। এবং এটাই হয়তো ছিল গুপি গায়েন বাঘা বাইনের মূল চেতনার নির্দেশক। মনে রাখতে হবে, গুপি গায়েন বাঘা বাইন মুক্তি পাওয়া ঠিক 17 মাস পরে মুক্তি পায় এই প্রতিদ্বন্দ্বী ছবিটি। গুপি গায়েন বাঘা বাইনের সিকুয়েল হচ্ছে হিরোয়ার দেশে। সেখানে এক অত্যাচারী রাজার স্বৈরাচারের চিত্ররূপ দেখানো হয়েছে। ছবিটি সর্বগ্রাসী শাসন, হিংস্র আগ্রাসন এবং যুদ্ধবাজ মতাদর্শের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ, যা দমনমূলক ক্ষমতার ঊর্ধ্বে সমুন্নত রাখে শান্তি, সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে। জরুরি অবস্থার পরে এই জন্য ভারতীয় অভিজ্ঞতার আলোকে ফ্যাসিবাদের বর্ণনা। পরে গণশত্রুতেও আমরা দেখব ফ্যাসিবাদের এক ভিন্ন প্রকাশভঙ্গি। 1991 সালে জীবনের শেষ ছবি করেন সত্যজিৎ রায়, আগন্তুক। সেখানেও সত্যজিৎ নির্মিত সভ্যতার সংকটের নবতম সংস্করণ। রবীন্দ্রনাথ 80 বছর বয়সে সভ্যতার সংকট বলে একটি প্রবন্ধ লিখেছিলেন। সত্যজিৎ রায়ের শেষ ছবি এক অংশে ট্রিবিউট টু রবীন্দ্রনাথ বলা যেতেই পারে। সেখানেও তিনি আগন্তুক ছবির মাধ্যমে আসলে সভ্যতার সংকটকেই চিত্রিত করার চেষ্টা করলেন। এবং এই ছবির মনমোহনকে তো আমার সত্যজিৎ রায়ের অল্টার ইগো বলেই মনে হয়। ওরকম প্রজ্ঞা, ওরকম মেধা সত্যজিৎ ছাড়া আর কারিগর, যেমন ফেলুদা। এখন আগন্তুক মনমোহন মিত্রকে ধৃতিমান অভিনীত চরিত্রটির সামনে ঘোষণা করতে হয়, সভ্য কে জানেন? সভ্য হচ্ছে সেই মানুষ যে আঙুলের একটি চাপে, একটি বোতাম টিপে, একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসী সমেত একটি গোটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর সভ্য কারা জানেন? যারা অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে। তাই শেষ ছবিতেও যথারীতি সত্যজিৎ রায় ঘোর যুদ্ধবিরোধী। এখন সত্যজিৎ উত্তর যুগেও দুনিয়া দেখেছে অনেক যুদ্ধ, অনেক ধ্বংস। অস্ত্র নিয়ে যুদ্ধ তো হয়েই চলে, সঙ্গে থাকে প্রতিবাদী জীবনেরও যুদ্ধ। মনমোহন মিত্র আজও অবান্তর বা অপ্রাসঙ্গিক হয়ে ওঠেনি। গুপি গায়েন বাঘা বাইন ছবিতে গুপির গলাতে তোরা যুদ্ধ করে করবি কি তা বল আজও তোলে সমান অনুরণন। আর আমরা ভাবতে থাকি ইন্টারভিউ বোর্ডের সামনে গত এক দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে কোনটার উল্লেখ করবে আজকের দিনে সিদ্ধার্থ? কোভিড অতিমারি, চ্যাট জিপিটি, নাকি এসব ছাপিয়ে অন্য কিছু? এখন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।